আসসালামু আলাইকুম। এইচএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জুলাই আগস্ট গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু। চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল। তদন্ত ছাড়াই সরকারি কর্মচারীদের বরখাস্ত করার আইন সংশোধনের দাবিতে সচিবালয়ে আজও বিক্ষোভ। বাতিল না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। বিকেলে আরও 10টি দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের উপর আন্তর্জাতিক কোনো চাপ নেই, জানালেন প্রেস সচিব। একটি পক্ষ আবারও দেশ বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত। চট্টগ্রামের কর্ণফুলীতে পথসভায় হাসনাত আব্দুল্লাহ। বিচার সংস্কার ও নির্বাচনী সুস্পষ্ট রোডম্যাপ দাবি। এবং ১২৬তম জন্ম জয়ন্তীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন। অত্যাচারী শৃঙ্খল ভাঙতে বিদ্রোহের বাণী অনুসরণের তাগিদ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের রাজধানী চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের মামলায় এই প্রথম কোনো তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করল প্রসিকিউশন টিম। এর মধ্য দিয়ে শুরু হল জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া। চানখারপুলে ১০ম শ্রেণীর ছাত্র শহীদ শাহরিয়ার খান আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনকে অভিযুক্ত করে গত ২১ এপ্রিল পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। গত বছর ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চানখারপুল এলাকায় আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আনাস, শেখ মাহাদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়াকে হত্যা করে পুলিশ। এই ৬ জনকে হত্যার ঘটনায় ৮ জনের মধ্যে গ্রেফতার আছেন ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মোহাম্মদ সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম। সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে চানখারপুলে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সেই তদন্ত প্রতিবেদন এবং তদন্ত প্রতিবেদনের সাক্ষ্যে জমাকৃত তথ্য উপাত্ত পর্যালোচনা করে বিজ্ঞ চিফ প্রসিকিউটর আজকে ট্রাইব্যুনালে প্রথম ফরমাল চার্জ দাখিল করলেন। এই মামলায় আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জন এবং এই মামলায় ভিকটিম শহীদ আনাস সহ মোট ৬ জন। এদিকে বিচার কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৭ দিনের মধ্যে আদালত অবমাননার ব্যাখ্যা দিতে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই গণ অভ্যুত্থানের মামলা নিয়ে বক্তব্য দেওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে গত ৩০ এপ্রিল ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ দেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অভিযোগে জানানো হয় ২২৬টি মামলা হয়েছে, মানে ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন অডিও রেকর্ডের ফরেনসিক প্রমাণ মিলেছে। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ২৫ মের মধ্যে শেখ হাসিনা ও বুলবুলকে সশরীরে বা আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন। সকালে চিফ প্রসিকিউটর আদালতকে জানান এই ২ জনের প্রতি নোটিশ জারি করা হয়েছে। তারপরও একটি বাংলা এবং একটি ইংরেজি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন জানান তিনি। এর পরিপ্রেক্ষিতে ৭ দিন সময় দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিল ট্রাইব্যুনাল। তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে সরকারি কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে এমন আইন বাতিলের দাবিতে আজও সচিবালয়ে বিক্ষোভ করেছেন কর্মচারীরা। আন্দোলনকারীরা বলছেন এতে কর্মকর্তাদের অন্যায়ের শিকার হবেন তারা। হয়রানির আশঙ্কা করছেন নারী কর্মীরাও। আইনটি বাতিল করা না হলে সারা দেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। রিপোর্ট মাহবুব কবির চপলের। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে দাপ্তরিক কাজ রেখে আন্দোলনে নামেন কর্মীরা। পরে কিছুক্ষণের জন্য প্রধান গেট বন্ধ করে দেন তারা। গত বৃহস্পতিবার সরকারি চাকরি বিধিমালা সংশোধনের খসড়ার অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ, যেখানে
1979 সালের সামরিক সময়ে জারি করা আইনের বেশ কয়েকটি ধারা যুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, কোনো কর্মচারী সভা সমাবেশে অংশগ্রহণ কিংবা কর্মস্থলে অনুপস্থিত থাকলে কারণ দর্শানোর নোটিশ ও শুনানি করা হবে। জবাব সন্তোষজনক না হলে 8 দিনের মধ্যে তদন্ত ছাড়াই চাকরিচ্যুত করা যাবে। এমনকি তারা আদালতে আপিলও করতে পারবেন না, যাকে কালো আইন বলে মনে করছেন কর্মচারীরা। এটার অপব্যবহারের আশঙ্কা করছেন তারা। একজন কর্মচারীকে ধরার জন্য সরকারের সকল আইন ইতিমধ্যে আছে। এখন এই মুহূর্তে সরকার কেন এই উদ্যোগ নিচ্ছে আরেকটা আইন তৈরি করার জন্য, এটাই আমাদের মেইন শঙ্কা। এই আইনটা করা হলে আমরা গণপ্রজাতন্ত্রের সেবক না হয়ে আমরা অফিসার, যারা ক্যাডার আছে, ক্যাডার অফিসারদের সেবক হয়ে যাব। জানা গেছে, গত 5 আগস্টের পর সরকারি অনেক কর্মকর্তা কর্মচারী আত্মগোপনে চলে গেছেন। আবার এমন অনেকে আছেন যাদের চাকরির বয়স 25 বছর না হওয়ায় বাধ্যতামূলক অবসরে পাঠানো যাচ্ছে না। তাদের জন্য এই আইনটা করা হচ্ছে। তবে এতে সবাই অপব্যবহারের শিকার হতে পারেন বলে আশঙ্কা করছেন। কোনো অবৈধ কোনো নিয়ম কানুন আমাদের উপর জারি করে আমরা যদি সেটা বিরোধিতা করি, তাহলে এই আইনের মাধ্যমে আমাদেরকে চাকরিচ্যুত করা হবে। প্রাইভেট চাকরি আর সরকারি চাকরির মধ্যে কোনো পার্থক্য থাকলো না। তো সেই জন্য আমরা এটার বিরুদ্ধে আমরা করি যে আমরা এই কালো আইন মানতে চাই না। এদিন সচিবালয়ে কাজ করেননি বেশিরভাগ কর্মচারী। দাবি আদায় না হলে সারা দেশে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। 7 দিনে বিনা নোটিশে আপনার চাকরি চলে যাবে। ফ্যাসিস্ট সরকারের দোসর যারা ছিল তারা এই কালো আইন যারা সরকারি কর্মচারীদের দাবিয়ে রাখতে চায়। নানা ধরনের আন্দোলনের কারণে দেশ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তার সাথে যোগ হয়েছে সরকারি চাকরিজীবীদের নতুন ইস্যু। 14 লাখ কর্মচারী আন্দোলনে নামলে দেশে অচলাবস্থার সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। তাই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রত্যাশা তাদের। মাহবুব কবির চপল, ATN বাংলা, সচিবালয়, ঢাকা। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ 10টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে গতকাল শনিবার বিএনপি, জামাতে ইসলাম ও এনসিপির সঙ্গে যমুনায় প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকার নয় যে শুধু নির্বাচন দিয়ে চলে যাবে। অন্য সরকারের চেয়ে বেশি ম্যান্ডেট আছে অন্তর্বর্তীকালীন সরকারের। রাজধানীতে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম CMJF টকে তিনি এসব কথা বলেন। নির্বাচন নিয়ে সরকার বিদেশি কোনো চাপে নেই জানিয়ে প্রেস সচিব বলেন, যথাসময়ে আওয়ামী লীগের বিচার সংস্কার ও নির্বাচন হবে। অভিযোগ করেন, বিগত সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে কাজ করতে দেয়া হয়নি, যে কারণে ৯/৬ পলিসির মতো ক্ষতিকর নীতি প্রণয়ন করা হয়েছিল। বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব করতে হলে শক্তিশালী সমুদ্র বন্দর দরকার উল্লেখ করে শফিকুল আলম বলেন, চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের করতে কাজ করছে সরকার। তিনি বলেন, বিগত সময়ে পুরো শেয়ার বাজার ডাকাতদের আড্ডাখানায় রূপ নিয়েছিল। পুঁজি বাজারকে বিশ্বমানের করতে এবং কোনো গোষ্ঠীকে সুবিধা না দিতে বিদেশি বিশেষজ্ঞ দিয়ে এ খাত পুনর্গঠন করা হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। কোনো চাপে নাই। আপনারা ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডর কিছুদিন আগে যে বক্তব্য দিয়েছে দেখেছেন তো। আর ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে আমাদের লার্জেস্ট ইম্পোর্টার। ইলেকশন নিয়েও ধোঁয়াশার কিছু নাই। কালকে স্যার বারবার বলেছেন উনি এক কথার মানুষ এবং উনি ইলেকশনটা জুন 30, 2026 মধ্যেই দিবেন। ইন্টারিম গভর্নমেন্টের কাজের মধ্যে ইকোনমিক রিফর্ম, মানে রিফর্মটা একটা বড় একটা পার্ট। আপনাদের ওনার 3টা কাজ, একটা হচ্ছে সংস্কার মানে রিফর্ম, নির্বাচন, আর একটা হচ্ছে বিচার। প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করে একটি মহল রাজনীতিবিদ ও জনগণ থেকে দূরে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় তিনি আরও বলেন, এতে ইন্ধন দিচ্ছে পতিত স্বৈরাচার সহ দেশ বিদেশের নানা চক্র। তিনি অভিযোগ করেন, সরকারের বিভিন্ন দায়িত্বে থাকা ব্যক্তি ও নতুন রাজনৈতিক দলের নেতাদের দুর্নীতি, অনিয়মের নানা খবর গণমাধ্যমে আসছে। বিএনপি সংস্কারের পক্ষে বলে 31 দফা প্রস্তাবনা দিয়েছে উল্লেখ করে ডাক্তার জাহিদ বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এর জন্য জাতীয় নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, জুলাই অভ্যুত্থানের শক্তির মধ্যে পরিকল্পিতভাবে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে।
অফিসারকে কিভাবে জনগণের কাছ থেকে, রাজনীতিবিদদের কাছ থেকে দূরে সরানো যাবে, একটা বিভেদ তৈরি করা যাবে, দূরত্ব সৃষ্টি করা যাবে, সারাদিনের কাজ হচ্ছে তাদের এইটা। আর এর সাথে যোগ হয়েছে পলায়নকৃত স্বৈরাচারের দোসর, তারাই জনগণ যাতে ক্ষমতা বা তার মালিকানা ফেরত পেতে আরো বিলম্ব হয় তার জন্য যা যা ষড়যন্ত্র করা দরকার, তাদের দোসররাও, তাদের বন্ধুরাও এর মধ্যে কিছু কিছু ঘি ঢালতেছেন। যারা 36শে জুলাই সৃষ্টি করলেন, 5ই আগস্ট করলেন, সেই মানুষগুলো মধ্যে আজকে বিভাজন হচ্ছে। জনগণের অংশগ্রহণে একটি জাতীয় সনদ তৈরি করা হবে বলে আশ্বস্ত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে রাজধানীর কৃষি ইনস্টিটিউটে ঐকমত্য কমিশনের সাথে সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। এ সময় আলোচনা হয় সাম্প্রদায়িকতা, ক্ষমতার ভারসাম্য, নির্বাচন ব্যবস্থা ও সংস্কার সহ বেশ কিছু বিষয়ে। একটা ঐকমত্য তৈরির চেষ্টায়, একটা জাতীয় সনদ তৈরির চেষ্টায় আমরা যতটা অর্জন করতে পারব, সেটুকুর বাইরে যেগুলো থাকবে সেগুলোর ব্যাপারেও যেন জনগণের অংশগ্রহণের ব্যবস্থাটা থাকে এবং অন্যান্য বিভিন্ন রাজনৈতিক শক্তির বাইরের শক্তিগুলো যেন সেগুলো নিয়ে আলাপ আলোচনা করে। আমরা আশা করছি যে শুধু আজকে না, রাজনৈতিক দলগুলোর অব্যাহত আলোচনার পাশাপাশি নাগরিক সমাজ বিভিন্ন কাঠামোর মধ্যে বিভিন্ন উপায়ে সেগুলো নিয়ে বড় ধরনের পাবলিক ডিসকোর্স যেটা আমরা বলি, সেগুলোকে তৈরি করার চেষ্টা করব। জুলাই আগস্টের লড়াই এখনো শেষ হয়নি মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, একটি পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়ে আবারও দেশ বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সকালে চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, দ্রুত অন্তর্বর্তী সরকারকে জুলাই গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচনে সুস্পষ্ট রোডম্যাপ দিতে হবে। দেশে আর মুজিববাদী সংবিধান চলবে না, কোনো বৈদেশিক শক্তির প্রেসক্রিপশনে দেশ চলবে না, নতজানু সম্পর্কের ভিত্তিতেও চলবে না, বিদেশিদের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার। কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ চট্টগ্রামের 8টি উপজেলায় দিনব্যাপী পথসভা করবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। আমরা ভেবেছিলাম 5ই আগস্ট আমাদের এই লড়াই সংগ্রাম শেষ হয়ে গিয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় আমরা দেখছি একটা পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, একটা পক্ষ আবার দেশটাকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। রাজনৈতিক ছোট ছোট মতপার্থক্যকে জাতীয় স্বার্থে দূরে রেখে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশটাকে করতে হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই, আপনারা অবিলম্বে আমাদের এই যে বিচার কার্যক্রম, সংস্কার কার্যক্রম এবং নির্বাচনের সুস্পষ্ট রুটম্যাপ আপনারা জাতির সামনে প্রকাশ করুন। দেশের উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় সরকার গঠন এখন সময়ের দাবি বলে মনে করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, অভ্যুত্থানে যারা নিজেদের মাস্টার মাইন্ড মনে করেছে তারাই এখন বিভাজনের নেপথ্যে কাজ করছে। অবিলম্বে সরকারকে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে জাতীয় ছাত্র কাউন্সিল করার আহ্বান জানান তিনি। এনসিপিকে কিংস পার্টি আখ্যা দিয়ে নাজমুল হাসান আরও বলেন, এই সরকার গণ অধিকার পরিষদকে উপেক্ষা করছে। অবিলম্বে ডাকসু সহ সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন এবং ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচারের দাবিও জানান দলটির নেতারা। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রক্ষা করতে হলে, পাকিস্তানের দাবিদারি বন্ধ করতে হলে, ভারতের আগ্রাসন বন্ধ করতে হলে, পশ্চিমাদের দালালি বন্ধ করতে হলে অনতিবিলম্বে উপদেষ্টা পরিষদে জাতীয় সরকার রূপদান করতে হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্ম জয়ন্তী আজ। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানান ছাত্র, শিক্ষক, রাজনীতিবিদ সহ নানা শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা জানান কবি পরিবারের সদস্যরাও।
এ সময় নজরুল প্রেমীরা বলেন, আগামী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অত্যাচারী সকল শৃঙ্খল ভাঙতে প্রতিনিয়তই প্রাসঙ্গিক নজরুল, যেমনটা ছিল সবশেষ জুলাই অভ্যুত্থানেও। বিস্তারিত মাঝারুল হক মুহাজিরের আরেকটি রিপোর্টে। 11 জ্যৈষ্ঠ 1899 সাল। সারা জীবন অসাম্যের বিরুদ্ধে উচ্চকণ্ঠ এক কবির জন্ম হয় পশ্চিমবঙ্গের চুরুলিয়াতে। রুটির দোকান থেকে পাড়ার মসজিদের মুয়াজ্জিন, লেখক থেকে সাংবাদিক, চলচ্চিত্রকার, গীতিকার ও সঙ্গীতজ্ঞ, একের ভেতর সব জানতেন তিনি। স্বাধীনচেতা এই মানুষটি শুধু একটি নাম নন, তিনি এক অনুভব, একটি সত্তা। বলছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা। প্রিয় কবির 126তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে ভোরের আলো ফোটার পরপরই দেখা মিলল তার ভক্তদের। যে নজরুলে তাদের এত ভালোবাসা, সেই নজরুলকে কতটা লালন করেন তারা। সকল সংকটের সময় কাজী নজরুল ইসলামের লেখনী আমাদেরকে উৎসাহ দেয়, আমাদেরকে সেই বিপর্যয় থেকে বেরিয়ে আসবার একটি পথ দেখায়। নজরুল চিরতরের জন্য আন্দোলনের একটা প্রতীক। সেটা জুলাই বলেন, আগামী দিনে যদি কোনো সংকট থাকে সেটার জন্য আন্দোলনের ভাষা নজরুলের ভাষা থেকে ধার করতে হবে আমাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানান সংস্কৃতি মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য সহ কবি পরিবারের সদস্যরা। বর্তমান প্রেক্ষাপটে নজরুল চর্চা বাড়ানোর তাগিদ তাদের। নজরুলের শিক্ষা সার্বজনীন এবং চিরন্তন। আমাদের শিক্ষার্থীদের তরফ থেকে একটি হল এই মহান কবির নামে করবার একটি প্রস্তাব আছে। মানুষকে বড় করে দেখেছেন এবং সমাজের যত অত্যাচার অবিচারের বিরুদ্ধে তার লেখনী নিয়ে তিনি কাজ করেছিলেন এবং স্বদেশী আন্দোলনকারীরা তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে পরাধীনতার শৃঙ্খল ভেঙেছিলেন। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে দেখা গেল দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে। শ্রদ্ধা জানাতে এসে তিনি বলেন, গেল 15-16 বছর তাদের অনুপ্রেরণার এক নাম ছিল নজরুল। যে প্রত্যাশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আগস্টের যে মহাবিপ্লব এবং তার আগের 15 বছরের যে রক্তঝরা আন্দোলন, এই আন্দোলনের প্রতিটি মুহূর্তেই তো নজরুল আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এ সময় সরকারের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, কোনো দলকে প্রতিষ্ঠিত করা এই সরকারের কাজ নয়। এই সরকার যদি কোনো একটি বিশেষ রাজনৈতিক দল গঠন করার ক্ষেত্রে তাদেরকে কি বলে যে মানে পানি সিঞ্চন করে সে চারাগাছ থেকে মহিরুহিতে পরিণত করার দায়িত্ব তো অন্তর্বর্তীকালীন সরকারের নয়, বরং তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। দিনভর নজরুলের স্মরণে নানা আয়োজন করেন নজরুল প্রেমীরা। তারা বলছেন, যে জাতির জাতীয় কবি কোনো অন্যায়কে প্রশ্রয় দেননি, সেই জাতি কখনো কারো সাথে আপোষ করতে জানে না। সাম্য, সম্প্রীতি, প্রেম, ভালোবাসা, বিদ্রোহ আর মানবতার কথা রয়েছে, যার প্রতিটি সৃষ্টিতে তিনিই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যিনি শতাব্দীকাল পরও আজও প্রাসঙ্গিক প্রেমিক প্রেমিকার কথোপকথন কিংবা অন্যায় বৈষম্যের বিরুদ্ধে রাজপথে স্লোগানে স্লোগানে। তাই তো তরুণ প্রজন্মের কাছে প্রিয় কবির দর্শন এবং আদর্শ যেন এক অনুপ্রেরণার উৎস, যা পথ দেখাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণে। মাঝহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। নিশীথের নিস্তব্ধতা ভেঙে যেমন আসে ঝড়, তেমনি এক ভোরে বাংলা ভাষা পায় বিদ্রোহের বিনা হাতে কাজী নজরুল ইসলামকে। প্রেম ও প্রতিবাদের অনন্য এই কবির আবির্ভাব বাংলা সাহিত্য ও মুসলিম জাগরণে গভীর তাৎপর্য বহন করে। বাংলা সাহিত্যের আকাশে তার আগমন উল্কার মতো ঝলমলে, যার আলো আজও অন্ধকারে দেয় পথের দিশা। জাতীয় কবির জন্মদিন নিয়ে এস.এম. আশরাফের রিপোর্ট। একদিকে প্রেমিক, অন্যদিকে বিদ্রোহী, এক হাতে বাঁশি, অন্য হাতে তরবারি। কবির লেখায় ফুটে উঠেছে আবেগ, অধিকার ও সাম্যের মহান পংক্তিমালা। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। ভালোবাসার তৃষ্ণায় মরেছি আর প্রেম দিয়েই তৃষ্ণা মিটিয়েছি, এই উচ্চারণে নজরুলের প্রেম দর্শন। তার কলমে ভালোবাসা মানে শুধু রোমান্টিকতা নয়, আত্মার মুক্তি।
বাঙালির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তিনি গেয়েছেন দ্রোহের গান, ভালোবাসার কবিতা। তার কণ্ঠে ছিল বিদ্রোহ, কলমে ছিল অগ্নি, আর সেই অগ্নিঝরা ভাষায় লিখলেন কারার ওই লৌহ কপাট। কাজী নজরুল শুধু কবি নন, তিনি এক সুরের বিপ্লব। ক্লাসিক, খেয়াল, ঠুমরি, গজল সবখানেই ছিল তার রাজত্ব। তার লেখা গজলে দীপ্তি ছড়িয়েছে প্রেম, ছিল ঈশ্বরের আরাধনাও। বাংলা সাহিত্য ও সঙ্গীতের এই মহিরুহু 1899 সালের আজকের দিনে জন্মেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের চুরুলিয়ায়। তার সৃষ্টিতে ছিল ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন। তিনি লিখেছেন গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। 1922 সাল এক কবিতার ঝড় তছনছ করে দেয় ব্রিটিশ শাসন। নাম বিদ্রোহী। মানুষের হৃদয়ে উপনিবেশের শিকল ভাঙার আগুন জ্বালিয়ে দেয় এই কবিতা। আমি চিরতুত্তম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। কাজী নজরুল ইসলাম নেই, কিন্তু তার সুর এখনো মানুষকে সমানভাবে আলোড়িত করে। জাতীয় কবি বলেই নয়, সাহস আর ভালোবাসার ভাষা দেই নজরুল এখনো অমর। ফুল যদি তোমার হাতে। এসএম আশরাফ, এটিএন বাংলা। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বনাঞ্চলে বসবাসকারীদের বিরুদ্ধে দায়ের করা 129টি মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে টাঙ্গাইল বন বিভাগের আওতাধীন মধুপুরের টেলকি এলাকা পরিদর্শনের সময় তিনি এই ঘোষণা দেন। এই সময় উপদেষ্টা বলেন, বনভূমির দখল ঠেকাতে সীমানা পিলার দেয়া হচ্ছে, উদ্ধার করা হবে বনের বেদখল হওয়ার জমি। শালবনে আবার গাছ ফেরত আনার তাগিদ দিয়ে তিনি বলেন, বাণিজ্যিকভাবে ইউক্যালিপটাস ও আকাশিয়া গাছ রোপণ বন্ধ করা হবে। পরে মধুপুর বনাঞ্চলের রাজাবাড়ি এলাকায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে মধুপুর শালবন পুনঃপ্রতিষ্ঠা প্রকল্পের উদ্বোধন করেন রিজওয়ানা হাসান। প্রথাগত বন্যবাসীদের সাথে বন বিভাগের অনেক কটা মামলা মোকদ্দমা আছে। আমরা আজকে 129টা মামলা প্রত্যাহার করার ঘোষণা দিয়ে কর্মসূচিটা শুরু করব। নেতিবাচকতাটাকে একটু পরিহার করি, শালবনে আবার শাল গাছি আমরা ফেরত আনি। সেই কার্যক্রমটা আপনাদের দীর্ঘদিনের কার্যক্রম। সেই কার্যক্রম শুরু করার একটাই উপায় হচ্ছে বর্ষাকালে শালবনের গাছগুলো লাগিয়ে দেওয়া, শাল গাছগুলো লাগিয়ে দেওয়া। প্রতারক চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। দীর্ঘদিন ধরে প্রতারণা করে কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছে এই চক্রটি। পাওনা টাকা আদায়, লটারি জিতিয়ে দেয়া, চাকরিতে প্রমোশন, কফিল বা মালিককে বাধ্য করার বিজ্ঞাপন দিয়ে বিপদগ্রস্ত মানুষকে সকল সমস্যার সমাধানের প্রলোভন দেখাত চক্রটি। পরবর্তীতে সৌদি আরবে কফিলের কাছে জিন প্রেরণ করা, জিনকে পবিত্র করা এবং শাড়ি কিনে দেয়া, পাঠা বলি দেয়া সহ বিভিন্ন কারণ দেখে পর্যায়ক্রমে টাকা হাতিয়ে নিত প্রতারক চক্রটি। হতাশাগ্রস্ত মানুষ কথা না শুনলে ইন্টারনেট থেকে ডাউনলোড করা জিন পরীর বিভৎস ছবি পাঠিয়ে সন্তান মারা যাওয়া সহ নানা ক্ষতি হবার ভয় দেখাত তারা। পিবিআই জানায় 10 লাখ টাকার প্রতারণার মামলার প্রেক্ষিতে ভোলা থেকে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে কোটি টাকারও বেশি টাকার প্রতারণা করার প্রমাণ পেয়েছে পিবিআই। বাংলাদেশের সকল জনতার জন্য বলবো, আমাদের সতর্ক হতে হবে এই চক্রগুলো সম্পর্কে। ভালোভাবে না জেনে, না শুনে, না বুঝে কারো কথায় এই জিনের বাদশা অথবা জৌনপুরী, মা ফাতেমা এই ধরনের বিভিন্ন নামে প্রলুব্ধ হয়ে, তাদের লোভনীয় বিভিন্ন অ্যাডে প্রলুব্ধ হয়ে আপনারা কাউকে টাকা পয়সা দিবেন না, না বুঝে কারো প্রতারণার চক্করে বা ফাঁদে পড়বেন না। জয়পুরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টা সহ একাধিক মামলার আসামি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন ও সাবেক এমপি শামসুল আলম দুদু সহ 18 নেতার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। জেলা ও দায়রা জজ আদালতের সরকারি আইনজীবী শাহানুর রহমান শাহিন জানান, তদন্তের স্বার্থে জয়পুরহাট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জুলাই গণ অভ্যুত্থানে একাধিক মামলার এসব আসামির দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেন। 22 মে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই জাহাঙ্গীর ও ফারুক হোসেনের আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।
এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। তেলের কমিশন বাড়ানো, পরিবহন ব্যয় সমন্বয়, পুরাতন ট্যাঙ্ক লরি পরিবর্তনের সময়সীমা বাড়ানো সহ 10 দফা সারা দেশে আধাবেলা ধর্মঘট পালন করেছে পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ। ভোর 6টা থেকে শুরু হয়ে ধর্মঘট চলে দুপুর 2টা পর্যন্ত। পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় নেতা রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে দাবি দাওয়া নিয়ে কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা ও আশ্বাসের পরও তা পূরণ না হয় এই ধর্মঘট ডাকা হয়েছে। ধর্মঘটের অংশ হিসেবে সিরাজগঞ্জের সব পেট্রোল পাম্পে জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখা হয়। পাশাপাশি শাহজাদপুরের বাঘাবাড়ি অয়েল ডিপো থেকেও তেল উত্তোলন ও পরিবহন বন্ধ ছিল। উত্তরবঙ্গের 16 জেলা ছাড়াও টাঙ্গাইল, শেরপুর ও জামালপুর জেলায় তেল সরবরাহ হয় এই বাঘাবাড়ি ডিপো থেকে। ফলে এসব এলাকায় জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়। খুলনাতেও বন্ধ ছিল সব তেলের পাম্প। এতে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়, ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। নাটোরেও সকাল 6টায় পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল বিক্রি, উত্তোলন ও পরিবহন বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। এবার খেলার খবর। জয় নিয়ে রিয়াল মাদ্রিদের মাঠ থেকে বিদায় নিলেন কার্লো অ্যানচেলত্তি ও লুকা মদ্রিচ। স্প্যানিশ লিগে মৌসুমের শেষ ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে 2-0 গোলে হারিয়েছে লা ব্লাঙ্কোরা। ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন অ্যানচেলত্তি আর ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। সান্তিয়াগো বার্নাব্যুতে 38 মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। 83 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরাসি তারকা। এ নিয়ে লিগে 31 গোল পেলেন এমবাপ্পে। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ইউরোপিয়ান গোল্ডেন শূন্য পেতে চলেছেন তিনি। এবার রানার্স আপ হয়ে লিগ শেষ করল রিয়াল মাদ্রিদ। The goodbyes, it's also very important. যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ফিলাডেলফিয়ার সাথে 3-3 গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। যদিও টানা চতুর্থ ম্যাচ হারের শঙ্কায় পড়ে লিওনেল মেসির দল। 7 মিনিটে ফিলাডেলফিয়া এগিয়ে যায় কুইন সুলিভানের গোলে। এরপর 44 মিনিটেতেই বারিবো ব্যবধান দ্বিগুণ করেন। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় হাবিয়ের মাচেরানোর শিষ্যরা। 60 মিনিটে চাডিও আলেন্দে আর নির্ধারিত সময়ের 3 মিনিট আগে লিওনেল মেসির জাদুকরি গোলে ব্যবধান 3-2 করে তারা। 95 মিনিটে মায়ামির হয়ে সমতা সূচক গোলটি করেন তেলাস্কো সেগোভিয়া। ট্রেন্ট ব্রিজে একমাত্র টেস্টে 3 দিনে জিম্বাবুয়েকে ইনিংস ও 45 রানে হারিয়েছে ইংল্যান্ড। ম্যাচের দ্বিতীয় দিনে ফলো-অনে পড়া সফরকারীরা খেলতে নামে 2 উইকেটে 30 রান নিয়ে। তৃতীয় উইকেটে 122 রান যোগ করে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন শন উইলিয়ামস এবং বেন কারেন। কিন্তু 88 রান করে উইলিয়ামসের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। তাতে 59 ওভারে 255 রানে অল আউট হয় অতিথিরা। 6 উইকেট নেন স্বাগতিক স্পিনার শোয়েব বশির। এর আগে ইংল্যান্ডের প্রথম ইনিংসে 565 রানের জবাবে জিম্বাবুয়ে অল আউট হয় 265 রানে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। জুলাই আগস্ট গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু। চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। 3 জন আসামিদের হাজির করার নির্দেশ। তদন্ত ছাড়াই সরকারি কর্মচারীদের বরখাস্ত করার আইন সংশোধনের দাবিতে সচিবালয়ে আজও বিক্ষোভ। বাতিল না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। বিকেলে আরও 10টি দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের উপর আন্তর্জাতিক কোনো চাপ নেই জানালেন প্রেস সচিব। একটি পক্ষ আবারও দেশ বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত। চট্টগ্রামের কর্ণফুলীতে পথসভায় হাসনাত আব্দুল্লাহ। বিচার সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ দাবি। এবং 126তম জন্ম জয়ন্তীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন। অত্যাচারী শৃঙ্খল ভাঙতে বিদ্রোহের বাণী অনুসরণের তাগিদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।